আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্যে। আমরা অনেকদিন ধরেই বাংলাদেশে আমি ব্যক্তিগতভাবে আমি যে প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করি, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ, এমনকি আমার শো তৃতীয় মাত্রায়ও মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, রিউমার, ফেক নিউজ, প্রোপাগান্ডা এগুলো নিয়ে অনেক কথা বলেছি এবং এগুলো বলতে গিয়ে আবার অনেকের আক্রমণেরও শিকার হয়েছি। কেউ কেউ বলবার চেষ্টা করেছেন যে আমি এবং আমরা ডিসইনফরমেশন ছড়াচ্ছি, এবং যারা এটা বলছেন বা বলছিলেন তারা নিজেরাই এখন নানা রকমের সংকটের মধ্যে আছেন। যেসব টুলস ব্যবহার করে বা যেসব পেজ বা নাম ব্যবহার করে তারা এগুলো করেছেন, তারা বেশ খানিকটা বেকায়দা এখন পড়েছেন। আপনাদের অনেকেরই স্মরণ থাকবার কথা যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এগুলো বাংলাদেশের প্রধান দুটো রাজনৈতিক দলই ছড়ায় বা দুটো পক্ষই ছড়ায়, একথা আমরা বহুবার বলেছি। এবং এগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলো অর্থাৎ ফেসবুক, মেটা, তারা বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সো আজকে আমরা খুবই আলোচিত এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই, এবং এই বিষয়টি এখন নানা কারণে আলোচিত। সেটা হচ্ছে গুজব। বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যমের বিস্তার লাভ করায় এর কিছু পজিটিভ এবং বেশ কিছু নেগেটিভ দিক নিয়ে প্রতিনিয়তই আলোচনা হচ্ছে। এইসব মাধ্যমগুলোকে ব্যবহার করে একদিকে যেমন জনগণ নিজেদের মত প্রকাশ করতে পারে, অন্যদিকে গুজব বা মিস ইনফরমেশন বা মিথ্যা তথ্য পরিবেশনের সুযোগ থাকে। অন্যদিকে অগণতান্ত্রিক দেশগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ভীষণভাবে নিয়ন্ত্রণ করা হয়, কিন্তু যখন নিয়ন্ত্রণ করেও সুবিধা করা যায় না, তখন সরকারি বা ক্ষমতাসীনদের উদ্যোগে পাল্টা তথ্যযুদ্ধ শুরু করতে দেখা যায়। সম্প্রতি বিএনপির ও বিরোধী রাজনৈতিক মতাদর্শের বিরুদ্ধে প্রচার চালানো হতো এমন 148টি অ্যাকাউন্ট এবং পেজ সরিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এবং এ বিষয়ে একটি প্রতিবেদনও তারা প্রকাশ করেছে। মেটা আপনারা জানেন যে মেটা কর্তৃপক্ষ হচ্ছে ফেসবুকের যে কর্তৃপক্ষ তারা, এবং সেই প্রতিবেদনে তারা বলছেন যে বাংলাদেশের মোট 148টি অ্যাকাউন্ট ও পেজ ফেসবুক থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে এই সামাজিক মাধ্যমটির মূল প্রতিষ্ঠান মেটা তাদের চলতি বছরের প্রথম ত্রৈমাসিক প্রতিবেদনে জানিয়েছে। এর মধ্যে 50টি ফেসবুক অ্যাকাউন্ট এবং 98টি ফেসবুক পেজ রয়েছে। এই রিপোর্টে বলা হয়েছে ভুয়া পরিচয়ের এসব অ্যাকাউন্ট ও পেজগুলোর বিষয়ে মেটা যে অনুসন্ধান করেছে তাতে এগুলোর সাথে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন এর অর্থাৎ সিআরআই এর সঙ্গে জড়িত ব্যক্তিদের যোগসূত্র পাওয়া গেছে। সিআরআই বাংলাদেশ আওয়ামী লীগের একটি গবেষণা প্রতিষ্ঠান। সংস্থাটি তার ওয়েবসাইটে বলেছে যে তাদের লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বাংলাদেশের জাতীয় নীতি নিয়ে পাবলিক আলোচনার জন্য অর্থাৎ পাবলিক ডিসকোর্স তৈরির জন্য প্ল্যাটফর্ম তৈরি করা। এই জন্য উঁচুমানের গবেষণা সহ তাদের বিভিন্ন উদ্যোগের কথা তারা বলেছেন তাদের ওয়েবসাইটটিতে। তবে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া এই রিপোর্ট প্রত্যাখ্যান করে বলেছেন এটি রাজনৈতিক পক্ষপাতদুষ্ট ও এক পেশে একটি রিপোর্ট, যা ফেসবুকের মতো প্রতিষ্ঠানের কাছ থেকে আশা করা যায় না। এমনকি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মিস্টার মোহাম্মদ আরাফাতও একই কথা বলেছেন, এবং বিভিন্ন সূত্রে যেটা দেখা গেছে যে তিনি কথাও বলছেন যে প্রয়োজন বোধে ফেসবুক বন্ধ করে দেওয়া হবে বাংলাদেশে, এবং বাংলাদেশে যে ফেসবুক বা আগেকার টুইটার বা এখন যেটা এক্স, এগুলো যে খানিকটা সময়ের জন্য একসময় বন্ধ করে দিয়েছিল সেটা আপনাদের অনেকেরই স্মরণ থাকবার কথা। সো মিস্টার বিপ্লব বড়ুয়া এবং মিস্টার আরাফাতের বক্তব্য থেকে বুঝতেই পারা যাচ্ছে সরকার এতে খুবই অবাক হয়েছেন, অর্থাৎ সরকারের কর্তা ব্যক্তিরা। ফেসবুকের দায়িত্বে থাকা ভারতীয় কর্মকর্তারা আওয়ামী লীগের স্বার্থে সরকার বিরোধী লেখা ও পোস্টের রিচ নিয়ন্ত্রণ করে আসছেন এমন একটা অভিযোগ অনেক দিন থেকে বিপুল ফেসবুক ব্যবহারকারী করে আসছিলেন। আর সরকার যেহেতু ডিজিটাল বাংলাদেশ গড়বার স্লোগান তুলে প্রথম দিকে তরুণদের মনোযোগ আকৃষ্ট করতে পেরেছিল, ফলে এক শ্রেণীর রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ছিল ডিজিটাল জগতে এই সরকার খুব শক্তিশালী। তাছাড়া ইসরায়েল থেকে বিভিন্ন প্রযুক্তি গোপনে দেশের মাটিতে নিয়মিত সরবরাহ করা হয় বলে অনেক বিদেশি সাংবাদিক ও মিডিয়াতে আমরা খবর হতে দেখি। আড়িপাতা বা নাগরিকদের গোপনীয়তা ভেদ করে তথ্য হাতিয়ে নেওয়ার মতো যন্ত্র সরকার হরহামেশাই ব্যবহার করে, কিন্তু এখন উল্টো সরকারি ফেক তথ্য ছড়ানোর দায়ে ফেঁসে যাওয়াতে এই হিসেবে একটু গরমিল খুঁজে পাচ্ছেন অনেকেই। অনেক আওয়ামী লীগ নেতা এটাকে আমেরিকার নীতি
নীতির অংশ হিসেবে দেখছেন। সরকারকে সব দিক থেকে চাপে রাখার কৌশল হিসেবে সরকার সমর্থিত এইসব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে বলে তারা বলছেন, কারণ তারা মনে করেন যে মেটা, ফেসবুক, এক্স এগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান। অনেকে আবার এটাকে বাংলাদেশের প্রশ্নে ভারত বনাম আমেরিকার লড়াইয়ে এতদিন ভারত একতরফা সরকারের পক্ষে কাজ করেছে ডিজিটাল ওয়ার্ল্ডে, তাই এবার আমেরিকা সরকারের বিরুদ্ধে জনগণের পক্ষে অর্থাৎ জনগণের পক্ষে একটা অবস্থান নিল বলে অনেকেই মনে করছেন। এই ঘটনা সরকারকে চিন্তায় ফেলেছে, তার প্রমাণ পাওয়া যায় বিষয়টি নিয়ে তাদের মন্তব্যের ধরন থেকেই। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া বলছেন যে নীতিমালা লঙ্ঘন করলে যে কোনো অ্যাকাউন্ট বা পেজ তারা সরাতে পারে, কিন্তু সেটার সাথে আওয়ামী লীগ ও সিআরআইকে জড়ানোটা বিভিন্ন পক্ষপাতদুষ্ট রিপোর্ট দিয়ে সুনাম ক্ষুণ্ণের যে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, সম্ভবত তারই অংশ হিসেবে এই কাজটি করেছে মেটা। ফেসবুক যাদের মাধ্যমে তথ্য নিয়েছে, অর্থাৎ যে থার্ড পার্টির মাধ্যমে তথ্য নিয়েছে, তাদের রাজনৈতিক পরিচয় বিশ্লেষণ করা প্রয়োজন বলে মিস্টার বড়ুয়া মনে করেন, এবং সেটা ফেসবুকেরই অর্থাৎ মেটারই করা উচিত বলে তিনি মনে করেন। অর্থাৎ তিনি বলতে চাইছেন, মিস্টার বিপ্লব বড়ুয়া বলতে চাচ্ছেন যে যাদের মাধ্যমে তথ্য সংগ্রহ করে ফেসবুক বা মেটা এই সিদ্ধান্ত নিয়েছে, তাদের রাজনৈতিক পরিচয় খতিয়ে দেখতে হবে, এবং সেটা মেটাকেই করতে হবে এবং ফেসবুককেই করতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগ অর্থাৎ বাংলাদেশের ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ যেমনটি মনে করেন আর কি, সবই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। কিন্তু ফেসবুক কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হলো বা সিদ্ধান্তে আসলো এবং এই অ্যাকশন তারা নিয়েছে, তাও কিন্তু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এবং ভালোভাবেই তারা সেটা বলে দিয়েছে। তারপরেও সরকার এখানে আন্তর্জাতিক ষড়যন্ত্র দেখতে পায়। এখানে বলে রাখা ভালো যে ফেসবুক বা মেটা যে শুধুমাত্র আওয়ামী লীগের সাইটগুলোই সরিয়ে দিয়েছে, এবার হয়তো তাদেরটা সরিয়েছে, কিন্তু ইতোপূর্বে আমরা লক্ষ্য করেছি যে বিরোধীদেরও বিভিন্ন সাইট তারা কিন্তু বা বিভিন্ন পেজ তারা সরিয়ে দিয়েছে। ফেসবুক তাদের প্রতিবেদনে বলছে, অর্থাৎ মেটা তাদের প্রতিবেদনে বলছে যে বিশ্বজুড়ে সরকারগুলো সামাজিক মাধ্যমকে নিজেদের প্রোপাগান্ডা মেশিন হিসেবে ব্যবহারের চেষ্টা করে থাকে, বাংলাদেশেও তার বাইরে নয়। তবে এটি ফেসবুকের নিয়মিত কার্যক্রমের একটা অংশ। মেটা তাদের রিপোর্টে বলছে যে সমন্বিত অনির্ভরযোগ্য আচরণের বিষয়ে কারণে অর্থাৎ অনির্ভরযোগ্য আচরণের কারণে ফেসবুক থেকে 50টি অ্যাকাউন্ট এবং 98টি পেজ সরিয়ে ফেলেছি। এই নেটওয়ার্কটি বাংলাদেশেরই এবং তারা বাংলাদেশের স্থানীয় অডিয়েন্সকে টার্গেট করেছিল। এসব অ্যাকাউন্ট এবং পেজগুলোর মোট প্রায় 34 লক্ষ ফলোয়ার রয়েছে বলে মেটা তার রিপোর্টে উল্লেখ করেছে। একই সাথে এসব পেজ থেকে প্রায় $60 সমপরিমাণ প্রায় $60 সমপরিমাণ অর্থ বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে। ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে এ ধরনের তৎপরতার পেছনে যারা আছেন তাদের কয়েকজনকে অনুসন্ধানের আগেই অটোমেটেড সিস্টেমে চিহ্নিত করে অকার্যকর করা হয়েছে। তারা এ ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করে কন্টেন্ট পোস্ট করত, বা বলা যেতে পারে যে এই পেজগুলো চালাতো। এর মধ্যে কিছু ক্ষেত্রে কিছু পেজ রয়েছে যেগুলো কাল্পনিক নতুন পরিচয় নিয়ে, এবং অন্যগুলো বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর নাম ব্যবহার করত। আবার কিছু পেজ বিএনপির নাম ব্যবহার করত এবং বিএনপি বিরোধী কন্টেন্ট পোস্ট করত। এসব ভুয়া অ্যাকাউন্ট এবং পেজগুলোর নেটওয়ার্ক ইউটিউব, এক্স যেটাকে সাবেক টুইটার হিসেবে আমরা চিনি, টিকটক, টেলিগ্রাম ও তাদের নিজস্ব ওয়েবসাইট সহ একাধিক প্ল্যাটফর্ম রয়েছে বলে মেটার অনুসন্ধানে বেরিয়ে এসছে বা অনুসন্ধানে উঠে এসছে বলে ওই প্রতিবেদনটিতে উল্লেখ করেছে মেটা। ফেসবুক কিভাবে, এখন প্রশ্ন হচ্ছে ফেসবুক কিভাবে এই কাজটি করে, তা নিয়ে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন আছে। এ বিষয়ে বিশেষজ্ঞরা মনে করেন যে ফেসবুক হয়তো অ্যালগোরিদম বা ফ্যাক্ট চেকিং বা আরও অন্য কোনো চ্যানেল ব্যবহার করে ভুয়া পেজ বা অ্যাকাউন্টগুলোর উৎস সম্পর্কে নিশ্চিত হয়েছে। এটা তারা ট্র্যাক করতে পারে চাইলে, এবং এটা এখন আর অস্বাভাবিক অসম্ভব কিছু না।
খুব একটা জটিল বিষয় না। আর ফেসবুকের জন্য এটা নতুন কোনো কার্যক্রম নয়, যেটা আমি আগে উল্লেখ করেছি যে আগেও বাংলাদেশের বিভিন্ন প্ল্যাটফর্ম তারা এভাবে বন্ধ করে দিয়েছে, মানে বিভিন্ন পেজ বা অ্যাকাউন্ট। বরং ঘৃণার যে কাজটি আমরা এইগুলোর মধ্য দিয়ে দেখতে পাচ্ছি, সেটা বন্ধ করতে বা ক্ষতিরোধের জন্য অনেক দেশেই এমনটা তারা করে থাকে। আর এটিও সত্যি যে সব জায়গাতেই সরকারগুলো সামাজিক মাধ্যমকে প্রোপাগান্ডা মেশিন হিসেবে ব্যবহার করতে চায়, বিরোধীরাও সেই একই কাজ করে, সেটাও অস্বীকার করবার সুযোগ নেই। আপনাদের অনেকেরই হয়তো মনে আছে, বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গত বছর অগাস্টে মেটার কর্মকর্তারা ঢাকায় এসে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন। গুজব মোকাবেলা করতে ও ক্ষতিকর কন্টেন্টের বিরুদ্ধে ফেসবুক সহ মেটার প্ল্যাটফর্মগুলোতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা পরে মিডিয়াকে জানিয়েছিল তারা। তখন মেটা বলেছিল যে গুজব ঠেকাতে সারা বিশ্বের 90টিরও বেশি প্রতিষ্ঠানের সাথে কাজ করে তারা। বাংলাদেশে তারা যেসব প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে এর মধ্যে রয়েছে ফ্যাক্ট ওয়াচ, এপি ও বুম বাংলাদেশ। গুজব ছড়ানো যে কন্টেন্ট, এই কন্টেন্টগুলোর পাশাপাশি যেসব অ্যাকাউন্ট থেকে গুজব ছড়ানো হয় সেগুলো ডিলিট করা হয়েছে বলেছে মেটা, এবং এই প্রতিবেদনও তারা সেটা কিন্তু উল্লেখ করেছে। আর কোনো বিষয়ে গুজব ছড়িয়ে যাওয়ার পর সেই ঘটনা সংক্রান্ত সঠিক খবর বা পোস্টের লিঙ্ক বেশি করে প্রচার করা হয়, যেন ব্যবহারকারীরা ওই নির্দিষ্ট বিষয়ে সঠিক তথ্য জানতে পারে। মেটা জানাচ্ছে, বা ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা বলছে যে তাদের প্ল্যাটফর্মের নিয়মকে ফাঁকি দিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে অনেকে কন্টেন্ট তৈরি করে থাকে, এবং এই বিষয়ে তারা ওয়াকিবহাল রয়েছে। এরকম ঘটনা ঠেকাতে তারা নিয়মিত তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের উন্নয়ন করছে, এবং সুশীল সমাজ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কমিশনের সাথে কাজ করছে বলে উঠে আসে মেটার বিবৃতিতে। এবং এটা তারা বিশ্বব্যাপী করে থাকে, এমন নয় যে শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে এটা তারা করছে। এখন সরকার যদি সব জায়গায় ষড়যন্ত্র দেখেন আর নিজেদের গ্রহণযোগ্যতা নিয়ে যদি প্রশ্নবিদ্ধ হন এবং সেটা জেনেও উদ্ভট সব দাবি করেন বা অন্যের ঘাড়ে দায় চাপিয়ে দেবার চেষ্টা করেন, তাহলে তাদের রাজনৈতিক অবস্থার আসলে কোনো উন্নতি হওয়ার বদলে যেটা হবে বলে মনে হয় যে দিন দিন অবনতি হবে। কাজেই জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, একটা ভালো নির্বাচনের পক্ষে অবস্থান না নিয়ে, মানবাধিকারের পক্ষে অবস্থান না নিয়ে ছলে বলে কৌশলে ক্ষমতাকে টিকিয়ে রাখা, রাজনৈতিক প্রভাব বিস্তার করবার চেষ্টা, সেটা ক্ষমতাসীনরা করুক বা বিরোধীরা যারাই করুক না কেন, রাখা যাবে কিনা তা নিয়ে নিজ নিজ দলের মধ্যে কিন্তু সন্দেহ তৈরি হতে থাকবে। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।